যুগের সাথে তাল মেলাতে গিয়ে কেমন যেন আমরা দৈনন্দিন জীবনটা মেশিনের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে ফেলেছি, তাই না? বর্তমান মানুষের সঙ্গে মুখোমুখি যোগাযোগের চেয়ে মেশিন তথা কম্পিউটার, মোবাইল, টেলিফোন প্রভৃতির মাধ্যমে যোগাযোগ করতে বেশি পছন্দ করছে। শুধু মানুষের ক্ষেত্রে কেন, সর্বত্রই মেশিনের ব্যবহার এতটাই বেশি যে আমরা মেশিন ছাড়া সম্পূর্ণই অচল। আজকের এই ভিডিওটিতে আমরা ইনফরমেশন কমিউনিকেশন টেকনোলজি সম্পর্কে জানব। এটি ইউজিসি নেট পেপার 1 এবং এডুকেশন সাবজেক্টের খুবই একটি গুরুত্বপূর্ণ ইউনিট। বিভিন্ন ধরনের স্টেট লেভেল এক্সামিনেশন, পিএসসি, অন্যান্য সকল পরীক্ষার ক্ষেত্রে এই ভিডিওটি খুবই ইউজফুল হবে। নমস্কার, আমি এডুকেটর বাসন্তী সামন্ত। আমার এই চ্যানেলে সকলকে আমার অনেক আন্তরিক শুভেচ্ছা জানাই। চলুন আজকের সেশনটা আমরা স্টার্ট করি। এই সেশনে আমরা কম্পিউটার সিস্টেম সম্পর্কে একটি বেসিক ধারণা পাবো, যা আমাদের সর্বক্ষেত্রে, শুধু পরীক্ষা ব্যবস্থা কেন, আমাদের সর্বক্ষেত্রে এটি আমাদেরকে অনেক সাহায্য করবে। এই ভিডিওটিতে আমরা ডায়াগ্রাম ভিত্তিক বিভিন্ন তথ্যগুলো গ্রহণ করব, যা আমাদের কাছে খুবই মনোগ্রাহী হবে এবং অনেক কনসেপ্ট আমাদের ক্লিয়ার করতে সাহায্য করবে। আজকের এই ভিডিওটিতে আমরা যা হাইলাইট করেছি সেটি হলো ইউজিসি নেট যে সিলেবাস, সেই সিলেবাসে যে ইনফরমেশন কমিউনিকেশন টেকনোলজি রয়েছে, সেই টেকনোলজির অন্তর্ভুক্ত সিলেবাসগুলি এখানে আমরা হাইলাইট করছি। জেনারেল অ্যাব্রিভিয়েশনস অ্যান্ড টার্মিনোলজি, বেসিস অফ ইন্টারনেট, ইন্ট্রানেট, ইমেল, অডিও and video conferencing, digital initiatives in higher education, ICT and governance। এই সমস্ত কিছু ICT অন্তর্ভুক্ত এবং ইউজিসি নেট পেপার 1 এ রয়েছে, কিন্তু একদিনে তো সব কনসেপ্ট গ্রহণ করা সম্ভব নয় একটি ভিডিওতে, সেটা আমরা পার্টে পার্টে অন্যান্য ভিডিওতে সবগুলোই নিয়ে আসব। আজকে আমরা বেসিক আইসিটি এবং কম্পিউটার রিলেটেড বিভিন্ন ধরনের কনসেপ্টগুলো জানব। ইনফরমেশন কমিউনিকেশন টেকনোলজি, আইসিটির আগে যে টার্ম ব্যবহৃত হতো সেটা হচ্ছে আইটি, ইনফরমেশন টেকনোলজি। Information technology is the use of computer systems or devices to access information। যে কোনো তথ্য, যে কোনো ইনফরমেশন আমরা অ্যাক্সেস করতে যে সকল মেশিনগুলো আমরা ব্যবহার করি, সেই সকল মেশিনগুলোকে আমরা ইনফরমেশন টেকনোলজি বলছি। Information technology is responsible for such a large portion of our workforce, business operations and personal access to information that it comprises much of our daily activities। আমরা দৈনন্দিন জীবনে যত ধরনের কাজকর্মের সাথে আমরা যুক্ত রয়েছি, সবকিছুর ক্ষেত্রে ইনফরমেশন টেকনোলজি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। Information technology is the use of computers, storage, networking and other physical activities, infrastructure and processes to create, process, store, secure and exchange all form of electronic data। যত ধরনের আমরা ইলেকট্রনিক ডেটা গুলো আমরা ইনপুট হিসাবে ব্যবহার করি, তার আউটপুট পাওয়ার জন্য সবকিছুর ক্ষেত্রে আমাদের ইনফরমেশন টেকনোলজি প্রয়োগ হয়ে থাকে। তারপর আরেকটি টার্ম কি আসছে, কমিউনিকেশন। কমিউনিকেশন মানে হচ্ছে আমরা সবাই জানি
যোগাযোগ, অর্থাৎ এখানে একজন রিসিভার, একজন সেন্ডার রয়েছে, যার মধ্যে একটা সংযোগ স্থাপন হচ্ছে। Communication is usually understood as the transmission of information. A message is conveyed from a sender to a receiver using some medium such as sound, writing, signs, bodily movement, electricity. বিভিন্ন ধরনের তথ্যকে আমরা যখন রিসিভার এবং সেন্ডারের মধ্যে ট্রান্সমিট করছি, সেই পদ্ধতি এবং সেই যোগাযোগ, এটাকে বলা হচ্ছে কমিউনিকেশন। এখানে আমরা ইনফরমেশন এক্সচেঞ্জ করি বিটুইন টু ইন্ডিভিজুয়ালস, দুজনের মধ্যে। সেই ইনফরমেশন সিম্বল হতে পারে, সাইন হতে পারে, বিহেভিয়ার হতে পারে, যে কোনো ফেনোমেননস হতে পারে, সবকিছুই আমরা এখানে এক্সচেঞ্জ করছি। এই দুটোকে মিলিয়েই তৈরি হয়েছে ইনফরমেশন কমিউনিকেশন টেকনোলজি। আধুনিক যুগে আমরা ইনফরমেশন কমিউনিকেশন টেকনোলজির মাধ্যমে ওতপ্রোতভাবে জড়িত রয়েছি। আজকে এই ভিডিওটিতেও আমি যে তোমাদেরকে বিভিন্ন তথ্য দিচ্ছি, এটাও হচ্ছে ইনফরমেশন কমিউনিকেশন টেকনোলজিরই অন্তর্ভুক্ত। এখানে দেখো একটি কম্পিউটার যে কমিউনিকেটিং করছে, ক্রিয়েটিং করছে, বিভিন্ন ধরনের থিঙ্কিং গুলো আমরা ডায়াগ্রামে করতে পারি, প্রোগ্রামে করতে পারি, বিভিন্ন ধরনের আমরা রোবটের কনসেপ্ট সবকিছু রিসার্চে আমরা ব্যবহার করতে পারি। একটা মাইন্ড ম্যাপিং করে দেখানো হয়েছে, যেখানটায় একটি আইসিটি ইউজ করে আমরা ওভারঅল যা কিছু আমরা সবকিছুর সাথে কমিউনিকেশন করতে পারি, একটা টিচিং পারপাসে ইউজ করতে পারি, আমরা বিভিন্ন ধরনের ক্রিয়েটিভিটি গুলোর কাজে ব্যবহার করতে পারি, আমরা বিভিন্ন ধরনের প্রবলেম সলভিং এর ক্ষেত্রে ব্যবহার করতে পারি, রিসার্চের কাজে ব্যবহার করতে পারি, সবকিছু এনিহোয়ার, এনি টাইম এবং যে কোনো ক্ষেত্রেই আমরা এগুলোকে ইউজ করতে পারি। আমাদের এডুকেশনে কেন আইসিটি পড়বো? আমাদের কি যে উপযোগিতা রয়েছে? কারণ আমাদের ইউজিসি নেট, এটি হচ্ছে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর নিয়োগের একটি পরীক্ষা, যেখানে কোনো না কোনো ভাবে আমাদের ইন্টারাকশন করতে হচ্ছে স্টুডেন্টসের সাথে। তাই আমরা এখানে পার্টিসিপেশন বিটুইন টিচার অ্যান্ড স্টুডেন্টস, কিভাবে স্টুডেন্টের সাথে টিচারের একটা রিলেশন তৈরি হয়, কিভাবে আমরা মোটিভেশন করতে পারি একটি স্টুডেন্টকে, পরবর্তী ভবিষ্যতে তাকে একজন রিসোর্স পার্সনে পরিণত করতে পারি। তাহলে এগুলো সব কাজের জন্য কিন্তু আমরা আইসিটির প্রয়োগ ঘটাতে পারি। মেক টিচিং লার্নিং প্রসেস ইজিয়ার, সহজেই আমরা উপস্থাপন করতে পারি। টিচিং প্রসেসকে সহজ সরল ভাষায়, সহজ কনসেপ্টে আমরা এখানে ব্যবহার করতে পারি। Developed creative skills, helps to improve teaching skill, helps in evaluation and assessment, increase productivity of students, provide update content. আমরা ডে টু ডে ইন ফিউচারেরও কোনো কনসেপ্ট বা কোনো পাবলিশড কোনো কিছু রেকমেন্ডেশন আমরা যদি পেতে চাই, সবই আমরা ইনফরমেশন কমিউনিকেশন টেকনোলজির মাধ্যমে কিন্তু পেতে পারি। প্রমোট মেন স্ট্রিমিং, আমরা বিভিন্ন ধরনের সমস্যার ক্ষেত্রে, সবকিছুর ক্ষেত্রে আমরা আইসিটি প্রয়োগ করতে পারি। এখানে আরো একটু ডেসক্রিপটিভলি বলা রয়েছে, এনহ্যান্স এনগেজমেন্ট অ্যান্ড ইন্টারাকশন। আইসিটি টুলগুলো আমরা ব্যবহার করে হোয়াইট বোর্ডস, এডুকেশনাল অ্যাপস, অনলাইন স্টিমুলেশন, এগুলি ব্যবহার করে আমরা স্টুডেন্টের মধ্যে এনগেজমেন্ট এবং ইন্টারেস্টটা সবকিছুই বাড়াতে পারি। পার্সোনালাইজড লার্নিং, সেলফ লার্নিং, যে কনসেপ্ট রয়েছে, অনলাইন লার্নিং প্ল্যাটফর্ম রয়েছে, অ্যাডাপটিভ লার্নিং সফটওয়্যার রয়েছে, সবকিছু আমরা এখানে পার্সোনালাইজ করে কোনো স্টুডেন্টের স্ট্রেংথ, উইকনেস সবকিছুকে আমরা এখানে ম্যানেজ করতে পারি। অ্যাক্সেস টু দ্য ওয়ার্ল্ড অফ ইনফরমেশন, আমরা ওয়েবসাইটের মধ্য দিয়ে ওয়ার্ল্ডের যে কোনো ইনফরমেশন আমরা
ডকুমেন্টারিজ, ই-বুকস, রিসার্চ আর্টিকেলস, হোয়াটএভার, যে কোনো জিনিস আমরা এখানে তথ্য পেতে পারি। ফস্টারিং কোলাবোরেটিং অ্যান্ড কমিউনিকেশন, আমরা অনলাইনের মধ্য দিয়ে বিভিন্ন জনের মধ্যে কোলাবোরেটিভ টেকনিক এবং ভিডিও কনফারেন্সিং সফটওয়্যারের মধ্য দিয়ে আমরা টিম ওয়ার্ক করতে পারি, কমিউনিকেশন করতে পারি। যে গেমিফিকেশন ইন এডুকেশন, শিক্ষাটাকে আমরা এখন ইন্টারেস্টিং এবং এনজয়ফুল লার্নিং হিসাবে বলে থাকি। তাই গেমের মধ্য দিয়ে যদি আমরা টিচিং দিয়ে থাকি, সেই টিচিং কিন্তু মোস্ট ইফেক্টিভ হয়। ইফেক্টিভ অ্যাসেসমেন্ট অ্যান্ড ফিডব্যাক, অ্যাসেসমেন্ট এবং ফিডব্যাকের ক্ষেত্রেও কিন্তু আইসিটির ব্যবহার করা যেতে পারে। প্রমোটিং ডিজিটাল লিটারেসি স্কিল, আমরা যারা আগেকার দিনে পড়াশোনা করেছি তারা কিন্তু এইসব অনলাইন প্ল্যাটফর্ম পাইনি, ডিজিটাল লিটারেসি স্কিল আমাদের মধ্যে ডেভেলপড হয়নি। কিন্তু এখন যে স্টুডেন্টরা তো ছোট বয়স থেকে পড়াশোনা করছে, তাদের স্কুলগুলোতেই ডিজিটাল প্ল্যাটফর্ম দেওয়া হয়েছে, যার সাহায্যে তারা ছোট থেকে তাদের ডিজিটাল লিটারেসি স্কিলটা ডেভেলপ হচ্ছে। সাপোর্টিং স্টুডেন্ট উইথ ডাইভার্স নিড, বিভিন্ন ধরনের স্টুডেন্টকে সাপোর্ট করবে, যেমন স্ক্রিন রিডার, টেক্সট টু স্পিক সফটওয়্যার, এগুলি সব স্টুডেন্টকে কিন্তু হেল্পফুল করে। ফার্স্ট আমরা আসছি কম্পিউটারে। কম্পিউটার হচ্ছে কি একটা ইলেকট্রনিক ডিভাইস। কম্পিউটার কোনো একক ইনস্ট্রুমেন্ট নয়, এটি কতগুলি ইনস্ট্রুমেন্টের কোলাবোরেশন। ঠিক আছে, এখানে আমরা সিপিইউ দেখতে পাচ্ছি, মনিটর দেখতে পাচ্ছি, মাউস দেখতে পাচ্ছি, কিবোর্ড দেখতে পাচ্ছি, সবগুলোকে মিলেই হচ্ছে কম্পিউটার। আর এগুলো বাহ্যিক যে এগুলোকে আমরা হার্ডওয়্যার বলি, এগুলোকে রান করানোর জন্য কিছু প্রোগ্রামিং ইনস্ট্রাকশন প্রয়োজন হয়, যাকে আমরা সফটওয়্যার বলি। কম্পিউটারের বেসিক ফাংশন যদি আমরা দেখি, কিছু ইনপুট দিয়ে থাকে, সেই ইনপুট প্রসেস হয় এবং আউটপুট সেখানে দিয়ে থাকে। কম্পিউটার নিজস্ব একটি স্ট্যান্ড আছে, যেটা ফর্ম আছে, কমন অপারেটিং মেশিন পারপাসফুলি ইউজ ফর টেকনোলজিক্যাল এডুকেশনাল রিসার্চ। এখানে দেখো, এই যে ইনপুট, আমরা কিসের সাথে ইনপুট ডিভাইসের সাথে ইনপুট প্রোভাইড করি, সেই ইনপুট প্রসেস হয়, তারপর আউটপুট দেখায়। আউটপুট স্ক্রিনে নিতে পারি, আউটপুট দু রকমের হয়, সফট কপি, হার্ড কপি যাকে আমরা বলি, প্রিন্টার ইউজ করতে পারি। এই প্রসেসের সময় আরেকটি কাজ হয়, যেটা হচ্ছে মেমোরি, অর্থাৎ ডেটা প্রথম মেমোরিতে যায়, মেমোরির মধ্যে স্টোর হয়, তারপর সেটা প্রসেস হয়, তারপর আউটপুট হিসাবে সেটা প্রকাশ পায়। ঠিক আছে, তো এগুলো সবকিছু জানার জন্য আমরা আরেকটু ডিপলি পড়বো। এখানে দেখবো যে কম্পিউটারের সিপিইউ রয়েছে, এই যে সেন্ট্রাল প্রসেসিং ইউনিট। এই সেন্ট্রাল প্রসেসিং ইউনিট কিন্তু একক কোনো নয়, এখানে আরো কতগুলি সাব ইউনিট রয়েছে। এখানে কম্পিউটারের পুরো সিস্টেম এখানে দেখানো হয়েছে ছবিটিতে, দেখো ভালো করে, এবং ডেফিনেশনের ছোট ছোট কিওয়ার্ড এখানে তুলে দেওয়া হয়েছে। ইলেকট্রনিক মেশিন টেক ইন ডেটা অ্যান্ড ইনস্ট্রাকশন, যাকে ইনপুট হিসাবে নেয় এবং ওয়ার্কটাকে বলা হয় প্রসেসিং করছে ডেটা, অ্যান্ড পুট আউটপুট ইনফরমেশন, সেটাকে আউটপুট বলা হচ্ছে। কম্পিউটার এগুলো বাহ্যিক, যাতে আমরা টেনজেবল বাহ্যিক ভাবে দেখতে পাচ্ছি, স্পর্শ করতে পাচ্ছি, এগুলো সব হবে হার্ডওয়্যার। কম্পিউটারে যেগুলো সব যোগ রয়েছে সেগুলো হচ্ছে হার্ডওয়্যার ডিভাইস। আর এগুলোকে রান করানোর জন্য যে ইনস্ট্রাকশন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ দিয়ে তৈরি করা হয়, সেগুলোকে বলা হচ্ছে সফটওয়্যার। ওকে, এখানে হার্ডওয়্যার এবং সফটওয়্যারের মধ্যে একটি ডিফারেন্স দেখানো হয়েছে। এটা ফিজিক্যাল এলিমেন্ট, এটা হচ্ছে ইনস্ট্রাকশনাল, এ কালেকশন অফ ইনস্ট্রাকশন দ্যাট টেল দ্য কম্পিউটার হাউ টু পারফর্ম আ টাস্ক, কিভাবে কম্পিউটার কাজটি করবে তার জন্য যে ইনস্ট্রাকশন গুলো দেওয়া আছে সেখানে এখানে উল্লেখ করা হয় সফটওয়্যারের মধ্যে। এটা দেখো, টেনজিবল আর ইনটেনজিবল, এটা হচ্ছে ইউজিসি নেটের একটি ফেভারিট টার্ম, এটা দিয়েছি প্রশ্নগুলো হয়ে থাকে। যে আমরা এখানে এই ছবিটাতে দেখতে পাচ্ছি যে হোয়াট ইজ কম্পিউটার হার্ডওয়্যার এন্ড সফটওয়্যার। দেখো এখানে বিভিন্ন ধরনের সফটওয়্যারের নামগুলো, হার্ডওয়্যারের নামগুলো দেওয়া রয়েছে। ক্যাবিনেট কেস, অর্থাৎ যাকে আমরা সিপিইউ, যে উপরে বাক্সটা সেটাকে বলা হচ্ছে মাদারবোর্ড, র্যাম, হার্ড ডিস্ক, সিপিইউ, এসএমপিএস, সুইচ মোড, পাওয়ার সাপ্লাই যাকে বলা হয়, কিবোর্ড, মাউস, মনিটর, প্রিন্টার, স্পিকার,
আরো অনেক কিছু রয়েছে। সফটওয়্যার গুলো দেখো, এই যে উইন্ডোজ, লিনাক্স, বিভিন্ন ধরনের ম্যাক ওএস। সফটওয়্যার দু রকম হয়, সিস্টেম সফটওয়্যার আর অ্যাপ্লিকেশন সফটওয়্যার। হ্যাঁ, সিস্টেম সফটওয়্যার গুলো হচ্ছে ইনবিল্ট, যেগুলো কম্পিউটারের মধ্যে রয়ে থাকে, আর অ্যাপ্লিকেশন সফটওয়্যার গুলো হচ্ছে ইউজার রিলেটেড, যেগুলো আমরা ইউজ করি। দেখো বিভিন্ন ধরনের রয়েছে, পাওয়ার পয়েন্ট, এমএস এক্সেল, এমএস ওয়ার্ড, নোটপ্যাড, হ্যাঁ, মিডিয়া প্লেয়ার। মেজর ফিচার্স অফ কম্পিউটার। কম্পিউটার নিজস্ব কিছু ফিচার্স রয়েছে, এগুলো কিন্তু কোশ্চেনের কিওয়ার্ড হিসেবে ব্যবহৃত হয়। সেই ফিচার্স গুলো কি কি? স্পিড, অ্যাকুরেসি, ডেলিজেন্স, ভার্সেটাইলিটি, রিলায়েবিলিটি, অটোমেশন, মেমোরি। হ্যাঁ, এখানে স্পিড, অ্যাকুরেসি আর কনসিস্টেন্সি, এই তিনটে টার্ম কিন্তু খুবই ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য, কারণ এই টার্ম দিয়ে প্রশ্নগুলো তৈরি হয়। এখানে আমরা দেখতে পাচ্ছি যে কম্পিউটার কিভাবে ওয়ার্ক করে। ঠিক আছে, ইনপুট ডেটা আসে প্রথম কোথায়? কন্ট্রোল সিপিইউর মধ্যে। সেই সিপিইউ, এই যে সেন্ট্রাল প্রসেসিং ইউনিট, সিপিইউর মধ্যে কন্ট্রোল ইউনিট থেকে যাচ্ছে এএলইউ, অ্যারিথমেটিক লজিক্যাল ইউনিটে। সেখান থেকে মেমোরি রেজিস্টার আছে, সেই মেমোরি রেজিস্টারের পরে প্রাইমারি মেমোরি, তারপর সেকেন্ডারি মেমোরিতে যাচ্ছে, তারপর আউটপুট হিসেবে প্রকাশ পাচ্ছে। তাহলে এই যে একটা সিস্টেম ফ্লো চার্ট, এর মধ্য দিয়েই কম্পিউটার পুরো ফাংশনটা করে থাকে। এখানে 5 বেসিক টাইপ অফ কম্পিউটার অপারেশন রয়েছে, যাকে ইনপুটিং, অর্থাৎ যখন আমরা কোনো ডেটা কিবোর্ড বা মাউসের সাথে দিয়ে থাকি তাকে ইনপুটিং বলা হয়। প্রসেসিং, ওই ডেটা যখন প্রসেস হচ্ছে তখন তাকে প্রসেসিং বলা হয়, যেটা কোথায় হয়ে থাকে? সেন্ট্রাল প্রসেসিং ইউনিটের মধ্যে হয়ে থাকে, এই ঘরটায়। আউটপুটিং কি না, আফটার প্রসেসিং, যখন আমি ডেটাটা দেখতে পাচ্ছি কম্পিউটার স্ক্রিনে, সেটাকে বলা হচ্ছে আউটপুটিং। এগুলি ছাড়াও ওই ডেটা কিন্তু ভবিষ্যতের জন্য স্টোর হয়ে থাকে, তখন তাকে স্টোরিং বলা হয়। স্টোর করার জন্য মেমোরি দরকার। এখানে দু রকম মেমোরি আমরা দেখতে পাবো, পরবর্তী স্লাইডে রয়েছে। এবং পুরো সিস্টেমকে কন্ট্রোল করার জন্য একটা ইউনিট রয়েছে, যাকে আমরা কন্ট্রোল ইউনিট বলি। নেক্সট, সিপিইউ। এইভাবে আমরা দেখতে পাই সিপিইউ, যেটা মাদারবোর্ড। কন্ট্রোল ইউনিট রয়েছে, সিপিইউর পার্ট গুলো কি কি? কন্ট্রোল ইউনিট, অ্যারিথমেটিক লজিক্যাল ইউনিট, মেমোরি ইউনিট। কন্ট্রোল ওভারঅল অপারেশন করে থাকে এবং সবকিছুকে কন্ট্রোল করে। অ্যারিথমেটিক লজিক্যাল ইউনিট অর্থাৎ অ্যারিথমেটিক যে লজিক্যাল ডেটা গুলোকে অপারেশন করে, সেটা সাবট্রাকশন, যোগ বিয়োগ, গুণ ভাগ, সব রকম লজিক্যাল ডেটা, এই যে রয়েছে অ্যান্ড, নর, বিভিন্ন ধরনের গ্রেটার দেন, লেস দেন, সবগুলোর কাজ কিন্তু অ্যারিথমেটিক লজিক্যাল ইউনিট করে থাকে। মেমোরি ইউনিট কি করে? মেমোরি ইউনিট ডেটাকে টেম্পোরারি এবং পার্মানেন্টলি দুটি ভাবে স্টোর করতে পারে। এরপর আমরা চলে আসছি, এই যে মেমোরির কথা বলছি এতক্ষণ স্টোর করার জন্য, সেই স্টোরেজ অর্থাৎ মেমোরির ভাগ আমরা দেখতে পাবো, দুভাগে ভাগ করা হচ্ছে, একটা প্রাইমারি মেমোরি, একটি রয়েছে সেকেন্ডারি মেমোরি। প্রাইমারি মেমোরিতে মেন মেমোরি একটি থাকে, যেটার মধ্যে তা আবার র্যাম এবং রম দুভাগে বিভক্ত। র্যাম আবার দু রকম হয়, এস র্যাম, ডি র্যাম, আর রম তিন রকম হয়, আর রম, ই আর রম, ই আর রম। এছাড়াও দুপাশে দুটো মেমোরি আছে, যেটা হচ্ছে ক্যাশ মেমোরি এবং রেজিস্টার মেমোরি। এই দুটো মেমোরি হচ্ছে যেগুলি স্পিড হিসাব ইনক্রিজ করার জন্য লাগানো থাকে এবং এগুলি কম্পিউটারের মুখ্য ভূমিকা পালন করে। আমরা পরবর্তী স্লাইডে দেখব ক্যাশ এবং রেজিস্টার সম্পর্কে আরেকটু ধারণা। এনটি এর এই দুটি টার্ম কিন্তু খুবই ফেভারিট, এই দুটি টার্ম থেকে তিনটে বেশি প্রশ্ন করে। এবারে সেকেন্ডারি স্টোরেজ যা দেখে নিই, এগুলো কি মেমোরি, কম্পিউটারের প্রাইমারি মেমোরি গুলি কম্পিউটারের অভ্যন্তরে থাকে। সেকেন্ডারি মেমোরি আমরা দেখতে পাবো তিন ধরনের, একটি হচ্ছে ম্যাগনেটিক স্টোরেজ, অপটিক্যাল স্টোরেজ আর ফ্ল্যাশ ড্রাইভ। ঠিক আছে, ম্যাগনেটিক স্টোরেজ যেগুলি রয়েছে এইচডিডি, হার্ড ডিস্ক ড্রাইভ, ফ্লপি ডিস্ক, ম্যাগনেটিক টেপ, এগুলো সব ব্যবহার করা হতো আগে, এখনকার দিনে এগুলো সব আর ব্যবহার করা হয় না, এখন এসএসডি ব্যবহার করা হয়। এছাড়া অপটিক্যাল স্টোরেজ মানে বাইরে থেকে আমরা স্টোর করার জন্য বিভিন্ন ধরনের যে সেকেন্ডারি স্টোরেজ গুলো ব্যবহার করি, যেমন সিডি, ডিভিডি, ব্লুরে, এইচভিডি,
ফ্ল্যাশ ড্রাইভ হিসেবে পেন ড্রাইভ এখনো আমরা ব্যবহার করি, মেমোরি কার্ড এখনো ব্যবহার করি এবং এসএসডি এখনো আমরা ব্যবহার করি। এখানে আরেকটি ডেসক্রিপশন আকারে বলা হয়েছে র্যাম, রম এবং এসএসডি এবং এইচডিডি এই তিনটি সম্পর্কে একটু আমরা দেখে নিচ্ছি। র্যাম হচ্ছে কি র্যান্ডম অ্যাক্সেস মেমোরি, এখানে টেম্পোরারি ডেটা স্টোর হয়। এটিকে ভোলাটাইল মেমোরিও বলা হয়, অর্থাৎ এখানে ডেটা কি করে ভুলে যায়, ডেটা ইলেকট্রিক চলে গেল আমি পাওয়ার অফ করে দিলাম, র্যাম থেকে ডেটা মুছে যাবে। রিড অনলি মেমোরি যেটা রম, এখানে হচ্ছে নন ভোলাটাইল মেমোরি, এখানে ডেটা মুছে যায় না, এখানে রিড আমরা শুধুমাত্র ডেটাকে পড়তে পারি। এসএসডি সলিড স্টেট ড্রাইভ অ্যান্ড এইচডিডি স্ট্যান্ড ফর হার্ড ডিস্ক ড্রাইভ, দুটোই রয়েছে ইন্টারনাল একটি সেকেন্ডারি মেমোরি, কিন্তু এসএসডি ফাস্টার দেন এইচডিডি। আমরা র্যাম রমের পার্থক্য এখানে দেখব এবং এসএসডি এবং এইচডিডি এর মধ্যে তুলনামূলক একটি আলোচনা আমরা দেখব। এটি টেম্পোরারি স্টোরেজ, এটা পার্মানেন্ট স্টোরেজ। র্যামে ডেটা এমবি আকারে স্টোর হয় আর রমে জিবির আকারে স্টোর হয়। র্যাম হচ্ছে ভোলাটাইল, রম হচ্ছে নন ভোলাটাইল। নর্মাল ইউজ ইন নর্মাল অপারেশনে ব্যবহার করা হয়, ইউজ ইন স্টার্ট আপ অপারেশন। কম্পিউটার যখন আমরা স্টার্ট করি তখন একটা বুটিং প্রসেস চলে, তখন আমাদের অপারেটিং সিস্টেম রমের মধ্যে লোড হয়, এটিকে বলা হচ্ছে স্টার্ট আপ প্রসেস। এটা রাইটিং ডেটা ফাস্ট, এটা রম হচ্ছে রাইটিং ডেটা স্লোয়ার। এসএসডি এবং এইচডিডি এটা ফাস্টার, এটা স্লোয়ার। হ্যাঁ, এখানে যে টিক চিহ্ন আর ক্রস চিহ্ন এগুলো হচ্ছে এদের অ্যাডভান্টেজ এন্ড ডিসঅ্যাডভান্টেজ গুলো এখানে দেখানো হয়েছে। এখানে ডিসঅ্যাডভান্টেজ কি রয়েছে, এসএসডি তে মোর এক্সপেন্সিভ, একটু দামি, কিন্তু এর অ্যাডভান্টেজ চিপার। হ্যাঁ, এইভাবে আমরা নন মেকানিক্যাল, মেকানিক্যাল সব জিনিস টার্মগুলো আমরা এখানে দেখতে পাচ্ছি। এছাড়া প্রাইমারি মেমোরি এবং সেকেন্ডারি মেমোরির মধ্যে একটি পার্থক্য দেখানো হয়েছে। প্রাইমারি মেমোরি ক্যান ইজি অ্যাক্সেস ডেটা ডাইরেক্টলি থ্রু আ প্রসেসিং ইউনিট, আর সেকেন্ডারি মেমোরি ক্যান নট অ্যাক্সেস ডেটা ডাইরেক্টলি থ্রু আ প্রসেসিং। কারণ সেকেন্ডারি ডেটা হচ্ছে কি প্রথম প্রাইমারি মেমোরিতে যাবে, তারপর সেকেন্ডারি মেমোরিতে থাকে। প্রাইমারি মেমোরির মধ্যে ভোলাটাইল মেমোরি আছে, কিন্তু সেকেন্ডারি মেমোরি হচ্ছে নন ভোলাটাইল রয়েছে। এখানে অ্যাক্সেস বাই বাসের, বাস দ্বারা আমরা করি, বাস বলতে এখানে ডাটা কেবিল গুলোকে বোঝানো হয়েছে। ঠিক আছে, ক্যাপাসিটি যদি দেখি স্মল স্টোরেজ, সেকেন্ডারি মেমোরি লার্জ স্টোরেজ। ক্লাসিফিকেশন অফ সেকেন্ডারি স্টোরেজ ডিভাইস, অর্থাৎ সেকেন্ডারি মেমোরি যদি ভাগ দেখি আমরা আগেই দেখেছি, তাও আবারও একবার দেখছি যে এভাবে এখানে ফ্লপি ডিস্ক, হার্ড ডিস্ক, সিডি রম, ডাব্লিউ ও আর রম, সিডি এগুলো সব আগে ব্যবহার হতো, এখন আর এগুলো ব্যবহার হয় না। ফ্ল্যাশ ড্রাইভ, মেমোরি কার্ড এখন কিন্তু ব্যবহৃত হয়। টাইপ অফ কম্পিউটার স্টোরেজ, কম্পিউটার কিভাবে কাজ করছে দেখো, এখানে একটি সিপিইউর মধ্যে ক্যাশ মেমোরির কথা একটু আগে বলেছিলাম যে সিপিইউ থেকে র্যামে যায়, র্যাম থেকে বিভিন্ন ধরনের এখানে যে ড্রাইভ গুলো রয়েছে অফলাইন স্টোরেজ, সেখান থেকেও সিপিইউ ডেটা আমরা স্টোর করতে পারি, যা হার্ড ডিস্ক ড্রাইভেও যায়। এখানে একটি ছবি দেওয়া হয়েছে, এই ছবিটি ভালো করে সিকোয়েন্সিয়ালি একটু দেখো, যেখানে প্রসেসর অর্থাৎ যেটা মাইক্রো প্রসেসর থেকে ডেটা রেজিস্টার থেকে প্রাইমারি ক্যাশ থেকে সেকেন্ডারি ক্যাশ, তারপর মেন মেমোরি মানে র্যাম রম সেখানে আসছে, তারপরে গিয়ে সেকেন্ডারি মেমোরিতে আসছে। এই সিকোয়েন্সটা ভালো করে একটু মাইন্ড করে নেওয়া, মাইন্ডে রেখে দেওয়া, কারণ এই সিকোয়েন্স দিয়ে অনেকবার পিওয়াইকিউ যে কোশ্চেন গুলো আছে পাওয়া যায়। ক্যাশ মেমোরি কি একটি ভেরি স্মল ফাস্টার কম্পোনেন্ট প্রেজেন্ট ইন কম্পিউটার সিস্টেম বিটুইন, এই যে বিটুইন মেন মেমোরি এবং সিপিইউর মধ্যে থাকে। এখানে করে সিপিইউর কাজটাকে, ফাংশনটাকে ফাস্ট করে তোলে, স্পিড ইনক্রিজ করে। আর রেজিস্টার হয়েছে স্মলেস্ট এলিমেন্ট, আরো ছোট একটি এলিমেন্ট, ডেটা এটি ক্ষণিকের জন্য ডেটা কি করে হোল্ড করে। ঠিক আছে, এটি ডেটাকে হোল্ড করে, এটি
it is built in directly in a processor, and thus the register act as a certain memory location that processor can directly access in our computer. যেটা ডাইরেক্টলি ভাবে কোনো কিছু আমরা অ্যাক্সেস করতে চাইলে প্রথম রেজিস্টার এই ভূমিকাটি পালন করে এবং সেটা প্রাইমারি মেমোরিতে যায় এবং প্রাইমারি মেমোরি থেকে ফাংশনটি কাজ করে। এখানে আমরা কতগুলি পিকচার দিয়েছি যেগুলি আমরা এই যে দেখো ক্যাশ মেমোরি স্পিড ইনক্রিজ করার জন্য থাকে, যেগুলো মাদার বোর্ডের মধ্যে। এখানে প্রাইমারি মেমোরি, মেন মেমোরি যেটা র্যাম, হ্যাঁ, এটা হচ্ছে সেকেন্ডারি মেমোরি ফ্লপি ডিস্ক, এইচডিডি। ঠিক আছে, এখানে রেজিস্টার যেগুলো হচ্ছে ইন্টেল যে লেখা থাকে মাইক্রো প্রসেসর, সেখানে থাকে রেজিস্টার। এখানে আমরা দেখছি, দেখো এখানে একটা স্পিড বলে আরো উপরের দিকে যাচ্ছে, এখানে সাইজ। আমরা দেখছি বিভিন্ন ধরনের যে মেমোরি গুলো রয়েছে, সিপিইউ, রেজিস্টার, ক্যাশ, মেন মেমোরি, ম্যাগনেটিক ডিস্ক, ম্যাগনেটিক টেপ। যত উপরের দিকে যাচ্ছি তত স্পিড ইনক্রিজ করছে, তাহলে হাইয়েস্ট স্পিড কার? রেজিস্টার মেমোরি। ঠিক আছে, এবারে যত নিচের দিকে নামছি সাইজ ইনক্রিজ করছে। সাইজ মিন্স স্টোরেজ ক্যাপাসিটি, কার কত বেশি ধারণ ক্ষমতা। যত রেজিস্টার থেকে যত নিচের দিকে আসছি তখন আমরা দেখবো যে এদের সাইজ বেশি। সেকেন্ডারি মেমোরি যে থাকে তার স্টোরেজ ক্যাপাসিটি বেশি। আমরা 64, 100, 228 এই ধরনের মেমোরি দেখে আমরা কিনি মোবাইল বা কম্পিউটার বা ল্যাপটপ, যাই হোক এগুলো কিনি। সেগুলো হচ্ছে যত স্পিড বাড়বে তার সাইজ তত, স্টোরেজ ক্যাপাসিটি তত কি হবে? ছোট হবে। যার স্পিড বেশি তার স্টোরেজ ক্যাপাসিটি কম, এটুকু মনে রাখতে হবে। এখানে একটি ত্রিভুজের মধ্যে সম্পূর্ণ কনসেপ্টটি দেওয়ার চেষ্টা করা হয়েছে। সিপিইউ রেজিস্টার, ক্যাশের 3টে লেভেল থাকে, লেভেল 1, লেভেল 2, লেভেল 3। মেন মেমোরি, ফিজিক্যাল রম, ভার্চুয়াল মেমোরি এখানে থাকে। এগুলো সব টেম্পোরারি স্টোরেজ এরিয়া, ঠিক আছে। এখানে ডাইরেক্ট সিপিইউ অ্যাক্সেস করে। এরপর পার্মানেন্ট স্টোরেজ এরিয়া, হার্ড ড্রাইভ, নেটওয়ার্ক, ইন্টারনেট স্টোরেজ, রেকমেন্ডেবল, রিমুভেবল ড্রাইভ, রম, হ্যাঁ, এগুলো সব হচ্ছে পার্মানেন্ট স্টোরেজ। এছাড়া কিবোর্ড, মাউস, রিমুভেবল মিডিয়া, স্ক্যানার, ক্যামেরা, মাইক, ভিডিও, এগুলো সব হচ্ছে কম্পিউটারের ইনপুট হিসাবে ব্যবহার করা হয়, ইনপুট ডিভাইস হিসাবে ব্যবহার করা হয়। এই ধরনের একটি প্রিভিয়াস ইয়ার কোশ্চেন আমরা দেখবো হুইচ অফ দ্য ফলোইং কারেক্টলি লিস্ট কম্পিউটার মেমোরি টাইপস ফ্রম হাইয়েস্ট টু লোয়েস্ট স্পিড। উপরে হাইয়েস্ট থেকে এবং লোয়েস্টের স্পিড যাচ্ছে। তাহলে এখানে আমরা যদি দেখি অপশনগুলো, তাহলে সেকেন্ডারি স্টোরেজ, মেন মেমোরি, ক্যাশ মেমোরি, রেজিস্টার, এটা সিকোয়েন্সে সাজানো রয়েছে, কিন্তু আমরা বলেছি হাইয়েস্ট স্পিড থেকে লোয়েস্ট স্পিডে যাবে। তাহলে এটা তো আমাদের স্টোরেজটা হাইয়েস্ট থেকে লোয়েস্টে যাচ্ছে, তাই অপশন এটা হচ্ছে না। মেন মেমোরি, সেকেন্ডারি স্টোরেজ, ক্যাশ মেমোরি, এটি তো সিকোয়েন্সে সাজানোই নেই। সিপিইউ রেজিস্টার, ক্যাশ মেমোরি, মেন মেমোরি, এটিও সিকোয়েন্সে সাজানো নেই। কিন্তু সিপিইউ রেজিস্টার, সেকেন্ডারি স্টোরেজ, মেন মেমোরি, ক্যাশ মেমোরি যদি আমরা দেখি, তাহলে এখানে অপশন সি হবে রাইট। অর্থাৎ হচ্ছে কি সিপিইউ রেজিস্টার, ক্যাশ মেমোরি, মেন মেমোরি এবং সেকেন্ডারি স্টোরেজ, এখানে হাইয়েস্ট স্পিড কার রয়েছে? রেজিস্টারে, তারপরে ক্যাশ মেমোরি, তারপর মেন মেমোরি, তারপর সেকেন্ডারি মেমোরি। তাই আমাদের এখানে অপশন সি হবে রাইট আনসার। সকলকে ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ এই ভিডিওটি দেখার জন্য। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, শেয়ার করবে এবং একটি লাইক দেবে। পরবর্তী ভিডিওতে আমরা কম্পিউটার রিলেটেড এবং আদার্স অন্যান্য টপিক রিলেটেড যেগুলি ইউজিসি নেটের জন্য খুবই ইম্পর্টেন্ট, সেই সব ভিডিও নিয়ে আমরা আবার আসবো। থ্যাংক ইউ এভরিওয়ান, নমস্কার।